+1, +2, +3 and counting up. রাতের আকাশ চিরে হঠাৎ করেই ধেয়ে যাচ্ছে এক রহস্যময় আগুনের গোলা। দেশের দক্ষিণাঞ্চল, বিশেষ করে পটুয়াখালী ও সাতক্ষীরার সীমান্ত এলাকার আকাশ থেকে স্পষ্ট দেখা গেল সেই ভয়ঙ্কর আলোর ঝলকানি। সাধারণ মানুষ যখন এই দৃশ্য দেখে হতবাক, ঠিক তখনই জানা গেল আসল সত্য। এটি কোনো উল্কাপিণ্ড বা ভিন গ্রহের যান নয়, এটি হলো ভারতের ছোড়া এক বিধ্বংসী ব্যালিস্টিক মিসাইল বা পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র। একদিকে যখন ভারতের আকাশে এমন মরণাস্ত্রের আস্ফালন, ঠিক সেই মুহূর্তেই ঢাকা হয়ে উঠল ভূ রাজনীতির এক নতুন ভর কেন্দ্র। ঢাকায় উড়ে এলেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি, বৈঠক করলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে। একদিকে ভারতের মিসাইল পরীক্ষা, অন্যদিকে ঢাকা ইসলামাবাদের ঐতিহাসিক করমর্দন। সব মিলিয়ে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক বিশাল ভূমিকম্পই ঘটে যাচ্ছে। এই পুরো পরিস্থিতি বিশ্লেষণ করতে গেলে শহীদ শরীফ ওসমান হাদির একটা কথা আজ বারবার মনে পড়ছে। তিনি বলেছিলেন, সীমান্ত বাঁচাইতে চাইলে ঘাসকে হলেও অস্ত্র বানাও বাংলাদেশ। কথাটি শুনতে হয়তো কিছুটা রূঢ় মনে হতে পারে, কিন্তু আজকের এই চরম উত্তেজনাকর ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে এর চেয়ে বড় সত্য আর কিছুই হতে পারে না। শহীদ শরীফ ওসমান হাদির এই কথার গভীরতা অনেক। একটা সময় পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো ভারতের পারমাণবিক বোমার জবাবে বলেছিলেন, আমরা ঘাস খাবো, পাতা খাবো, তবুও পারমাণবিক বোমা বানাবো। সেই পাকিস্তান আজ পারমাণবিক শক্তিধর দেশ। আর হাদির এই কথাটির মূল তাৎপর্য হল, শুধু নরম কূটনীতি দিয়ে কোনো দেশকে সম্মানজনক অবস্থানে রাখা যায় না। আপনার প্রতিবেশী যখন প্রতিদিন নিত্য নতুন মরণাস্ত্র বানাচ্ছে, মহাকাশ ভেদ করে পারমাণবিক মিসাইল ছুটছে, তখন আপনি শুধু বসে বসে শান্তির বলি আওড়াতে পারেন না। আপনার নিজের শক্তিমত্তা থাকতে হবে, সামরিক শক্তিতে বলিয়ান হতে হবে। অন্তত এমন এক প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে যেন কেউ আপনার দিকে চোখ তুলে তাকাতে ভয় পায়। ভারতের এই অতি আধুনিক মিসাইল যখন আমাদের আকাশ সীমার কাছাকাছি দৃশ্যমান হয়, তখন আমাদের এই চরম সত্যটি উপলব্ধি করতে হয় যে সামরিক সক্ষমতা ছাড়া ভৌগোলিক অখণ্ডতা টিকিয়ে রাখা এক প্রকার অসম্ভব। ঘাস খেয়ে হলেও, অর্থাৎ নিজেদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে হলেও দেশের প্রতিরক্ষাকে এমন এক পর্যায়ে নিতে হবে যেন কোনো বৃহৎ শক্তি আমাদের উপর খবরদারি করার সাহস না পায়। এবার আসা যাক ভারতের সেই ভয়ঙ্কর মিসাইলের কথায়। ওড়িশা উপকূল থেকে ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা বা DRDO যে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে, তা বিশ্ব রাজনীতির মানচিত্রকে এক নিমিষেই বদলে দেওয়ার ক্ষমতা রাখে। এটি কোনো সাধারণ মিসাইল নয়, এটি হলো অগ্নি-6 বা আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ভারত সরকার যদিও এটিকে ট্যাকটিক্যাল অ্যাডভান্স রেঞ্জ অগমেন্টেশন বা তারা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এর ভেতরের শক্তি অনেক বেশি ভয়ঙ্কর। এর সবচেয়ে বড় বিশেষত্ব হল MIRD বা মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রি-এন্ট্রি ভেহিকেল প্রযুক্তি। খুব সহজ ভাষায় বলতে গেলে, আগে একটি মিসাইল ছুড়লে সেটি গিয়ে একটি নির্দিষ্ট জায়গায় আঘাত করত, কিন্তু এই MIRV প্রযুক্তির মিসাইল যখন মহাকাশে পৌঁছাবে, তখন এর ভেতরে থেকে একাধিক ছোট ছোট পারমাণবিক ওয়্যারহেড বা বোমা আলাদা হয়ে যাবে এবং একই সাথে বিভিন্ন দেশের বিভিন্ন টার্গেটে আঘাত হানতে পারবে। অর্থাৎ ভারত চাইলে একটি মাত্র মিসাইল ছুড়ে একই সাথে একাধিক শহরের পতন ঘটাতে পারবে। এই প্রযুক্তি এর আগে বিশ্বের মাত্র কয়েকটি দেশের হাতে ছিল, যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন এবং উত্তর কোরিয়া। এবার ভারত সেই এলিট ক্লাবেই প্রবেশ করল। 10,000 কিলোমিটারের বেশি পাল্লার এই মিসাইল দিয়ে ভারত এখন শুধু এশিয়া নয়, বরং ইউরোপ থেকে শুরু করে আটলান্টিক মহাসাগরের ওপার পর্যন্ত আঘাত হানতে সক্ষম। ভারতের এই পরীক্ষা শুধু পাকিস্তান বা চীনের জন্য নয়, বরং সমগ্র দক্ষিণ এশিয়ার জন্য এক প্রচ্ছন্ন হুমকি। সীমান্ত এলাকার আকাশে যখন এমন আলো ঝলকানি দেখা যায়, তখন তা আসলে প্রতিবেশী দেশগুলোর জন্য এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির কৌশল ছাড়া আর কিছুই নয়। কিন্তু ভারত যখন সামরিক শক্তি দিয়ে আধিপত্য বিস্তারের চেষ্টা করছে, তখন বাংলাদেশেরও বসে থাকা উচিত নয়। ভূ রাজনৈতিক দাবা খেলায় বাংলাদেশে হয়তো চাল দিতে শুরু করেছে অত্যন্ত সুনিপুণভাবে। আর এর সবচেয়ে বড় প্রমাণ হলো ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার উচ্চ পর্যায়ের বৈঠক। ভারতের এই মিসাইল পরীক্ষার ঠিক কাছাকাছি সময়ে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সাথে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ স্পর্শকাতর বৈঠক করেছেন। দুই দেশের এই বৈঠকে এমন কিছু বিষয়ে সমঝোতা হয়েছে যা হয়তো কয়েক বছর আগেও কল্পনা করা যেত না। তারা শুধু সৌজন্য সাক্ষাৎ করেননি, বরং অত্যন্ত স্পষ্ট এবং কৌশলগত আলোচনাও করেছেন।
প্রথমত, সীমান্ত পাড়ি দিয়ে আসা বিভিন্ন আন্তঃদেশীয় অপরাধ দমনে দুই দেশের আইন প্রয়োগকারী সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। সাইবার অপরাধ এবং মানব পাচার রোধে দুই দেশ এখন একে অপরের সাথে গোয়েন্দা তথ্য আদান প্রদান করবে। শুধু তাই নয়, সন্ত্রাসবাদ ও আর্থিক অপরাধ দমনে অপরাধীদের যেন সহজেই এক দেশ থেকে অন্য দেশে হস্তান্তর করা যায়, সেজন্য কার্যকর প্রত্যার্পণ ব্যবস্থা নিয়েও কথা হয়েছে। এমনকি বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দক্ষতা বাড়াতে আধুনিক পুলিশিং এবং অপরাধ তদন্তের ক্ষেত্রে প্রশিক্ষণের পরিধি বাড়ানোর প্রস্তাব দিয়েছে পাকিস্তান। এ লক্ষ্যে দুই দেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক বা MOU স্বাক্ষরিত হয়েছে। তবে এই বৈঠকের সবচেয়ে তাৎপর্যপূর্ণ অংশটি ছিল রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী যখন রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক সমর্থন চাইলেন, তখন পাকিস্তান স্পষ্টভাবে কথা দিয়েছে যে মিয়ানমারের উপর বৈশ্বিক চাপ সৃষ্টি করতে তারা আন্তর্জাতিক অঙ্গনে গঠনমূলক ভূমিকা পালন করবে। বাংলাদেশের সাথে পাকিস্তানের এই গভীর হতে থাকা সম্পর্ক ভারতের জন্য এক বিশাল মাথা ব্যথার কারণ হবে। কারণ ভারতের বর্তমান শাসক গোষ্ঠী বা বিজেপি নির্বাচনের পর সীমান্ত এবং প্রতিবেশী দেশগুলোর ব্যাপারে অত্যন্ত কঠোর অবস্থান নেয়ার ঘোষণা দিয়েছে। ভারত সব সময় চেয়েছে বাংলাদেশ যেন তাদের বলয়ের ভেতরেই থাকে, কিন্তু বাংলাদেশ যখন পাকিস্তানের সাথে সামরিক, গোয়েন্দা এবং কূটনৈতিক সম্পর্ক জোরদার করছে, তখন তা ভারতের সেই একচেটি আধিপত্যের গালে এক বিরাট চপেটাঘাত। শহীদ শরীফ ওসমান হাদির সেই উক্তিটি এখানেই সবচেয়ে বেশি প্রাসঙ্গিক হয়ে ওঠে। বাংলাদেশ বুঝতে পেরেছে যে শুধু একটি মাত্র পরাশক্তির দিকে তাকিয়ে থাকলে নিজেদের অস্তিত্ব রক্ষা করা কঠিন। তাই একদিকে যেমন নিজেদের সামরিক ও কৌশলগত শক্তি বৃদ্ধি করতেই হবে, তেমনি কূটনীতির মাঠেও নতুন নতুন মিত্র তৈরি করতে হবে। পাকিস্তানের সাথে এই চুক্তিগুলো শুধু কয়েকটি কাগজের স্বাক্ষর নয়, এটি হলো ভারতকে দেয়া একটি কড়া বার্তা। বাংলাদেশ বুঝিয়ে দিচ্ছে যে আমাদের হাতেও বিকল্প আছে। ভারত যদি মিসাইল দেখিয়ে বা সীমান্তে কঠোর অবস্থান নিয়ে আমাদের চাপে ফেলতে চায়, তবে আমরাও আমাদের ভূ রাজনৈতিক অবস্থান ব্যবহার করে এমন সব সমীকরণ তৈরি করব যা ভারতের জন্য স্বস্তিদায়ক হবে না। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করছেন, ভারতের এই অগ্নি-6 মিসাইলের পরীক্ষা এবং অন্যদিকে বাংলাদেশ পাকিস্তানের এই গভীর সখ্যতা, এই দুটি ঘটনা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক নতুন স্নায়ুযুদ্ধের সূচনা করেছে। ভারত চাইছে পেশি শক্তি দেখিয়ে সবাইকে দাবিয়ে রাখতে, কিন্তু বাংলাদেশ সেই ফাঁদে পা না দিয়ে অত্যন্ত চতুরতার সাথে আঞ্চলিক ভারসাম্যের খেলা খেলছে। পাকিস্তানের সাথে সুসম্পর্ক বজায় রাখা এখন বাংলাদেশের জন্য শুধু আবেগের বিষয় নয়, এটি একটি কৌশলগত হাতিয়ার। এই হাতিয়ার ব্যবহার করে বাংলাদেশ যেমন ভারতের উপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করতে পারে, তেমনি আন্তর্জাতিক কূটনীতিতেও নিজেদের ওজন বাড়াতে পারবে। সব মিলিয়ে আগামী দিনগুলোতে এই অঞ্চলের রাজনীতি যে আরও অনেক বেশি নাটকীয় হতে চলেছে তাতে কোনো সন্দেহ নেই। ভারত তাদের মিসাইল নিয়ে আস্ফালন চালিয়ে যাবে, কিন্তু বাংলাদেশও যে চুপ করে মার খাওয়ার পাত্র নয়, তা এই সাম্প্রতিক কূটনৈতিক চালেই প্রমাণিত হতে যাচ্ছে। নিজেদের অস্তিত্ব রক্ষায় বাংলাদেশ এখন যে কোনো পথ অবলম্বন করতে প্রস্তুত। দর্শক, আজকের এই ভূরাজনৈতিক বিশ্লেষণটি আপনাদের কেমন লাগলো? ভারতের মিসাইল পরীক্ষার জবাবে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নকে আপনি কিভাবে দেখবেন? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেশ বিদেশের এমন সব খবরের গভীর বিশ্লেষণ সবচেয়ে সহজে এবং সবার আগে পেতে গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।